কক্সবাজারের মাতারবাড়িতে তৈরি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় অবকাঠামো প্রকল্প। এটি গভীর সমুদ্র বন্দর আর তার পাশে দেশের প্রথম ফ্রি ট্রেড জোন। খরচ প্রায় 7 লাখ কোটি টাকা। প্রশ্ন হলো, এই বিশাল প্রকল্প কি বাংলাদেশকে দুবাই কিংবা শেনঝেনের কাতারে নিয়ে যাবে, নাকি আমরা পরিণত হব শ্রীলঙ্কার হাম্বানটোটার মতো আরও একটা ঋণের ফাঁদে? প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা খুঁটিয়ে দেখব মাতারবাড়ি আসলে কার স্বার্থে তৈরি হচ্ছে, কারা আসলে এখান থেকে সবচাইতে বেশি লাভবান হবে, আর বাংলাদেশের জন্য এতে ঝুঁকিটা বা আসলে কোথায়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বুঝে নেওয়া যাক ফ্রি ট্রেড জোন জিনিসটা আসলে কি। সহজ ভাষায় এটা এমন একটা এলাকা যেখানে রাষ্ট্রের সাধারণ শুল্ক, ট্যাক্স আর আমলাতান্ত্রিক নিয়মকানুন প্রায় অচল করে দেওয়া হয়। বিদেশি বিনিয়োগকারীরা এখানে বিনা শুল্কে কাঁচামাল আনতে পারে, ট্যাক্সে বিশাল ছাড় পায়, বিনিময়ে দেশ পায় কর্মসংস্থান আর বৈদেশিক বাণিজ্যের সঙ্গে সংযোগ। শুনতে দারুণ লাগছে নিশ্চয়ই, তাই না? কিন্তু এই মডেলের ভেতরে লুকিয়ে থাকে একটা জটিল ভূরাজনৈতিক খেলা। বিশেষ করে যখন এই জোন একটা গভীর সমুদ্র বন্দরের সঙ্গে জোড়া লাগানো থাকে, তখন এটা আর শুধু স্থানীয় শিল্প কারখানা এলাকাই থাকে না, হয়ে ওঠে আঞ্চলিক শক্তিগুলোর অর্থনৈতিক টানাপোড়েনের একটা মঞ্চ। আর মাতারবাড়ির ক্ষেত্রে ঠিক এটাই ঘটছে। এই মডেল বিশ্বে অনেক দেশের ভাগ্য বদলে দিয়েছে। দুবাইয়ের জেবেল আলী ফ্রি জোন তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে পুরো মধ্যপ্রাচ্যের লজিস্টিক হাব হয়ে উঠেছে। চীন 1979 সালে শেনঝেনকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করে হংকংয়ের পুঁজি ঠেলে এনে আজকের টেক জায়ান্ট চীন গড়ে তুলেছে। নেদারল্যান্ডসও রটারডাম বন্দরকে কাজে লাগিয়ে ইউরোপের বাণিজ্যের প্রবেশদ্বার হয়ে উঠেছে। কিন্তু এর উল্টো গল্প কম নয়। পানামার কোলন ফ্রি ট্রেড জোন মূলত আমেরিকার বাণিজ্যিক স্বার্থ রক্ষায় ব্যবহৃত হয়ে পানামার মূল অর্থনীতি থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সঙ্গে ছিল বিপুল অর্থ পাচারের অভিযোগ। আর মেক্সিকোর সীমান্তবর্তী ম্যাকিলাডোরা জোনগুলোতে মার্কিন কোম্পানিগুলো সস্তা শ্রম ব্যবহার করে বিলিয়ন ডলারের ব্যবসা করলেও মেক্সিকো নিজে কোনো শিল্প সক্ষমতা গড়ে তুলতে পারেনি। তাদের ভাগ্যে জুটেছে শুধু সস্তা মজুরি আর দূষণ। তাহলে প্রশ্নটা হলো, মাতারবাড়িতে আমরা কি দুবাই হব, নাকি হয়ে যাব আরেকটা কোলন? মাতারবাড়ির গল্প শুরু হয় 2014 সালে জাপানের সংস্থা জাইকার অর্থায়নে একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প হিসেবে। কিন্তু সমুদ্রের প্রায় 18.5 মিটার প্রাকৃতিক গভীরতা দেখে তৎকালীন সরকার এটাকে একটা পূর্ণাঙ্গ গভীর সমুদ্র বন্দরে রূপ দেওয়ার পরিকল্পনা হাতে নেয়। এখানেই আসল খেলাটা শুরু হয়। শুরুতে এই এলাকার বন্দর বানাতে সবচেয়ে বেশি আগ্রহী ছিল চীন, কিন্তু ভারতের কড়া আপত্তির মুখে এবং বঙ্গোপসাগরে চীনের প্রভাব ঠেকাতে ঢাকা চীনকে সরিয়ে দেয় এবং জাপানকে বেছে নেয়। এর ফলে মাতারবাড়ি হয়ে ওঠে জাপানের বৃহত্তম বঙ্গোপসাগরীয় শিল্প করিডোর পরিকল্পনারই একটা অংশ। কিন্তু চীন এই এলাকা থেকে চোখ সরায়নি, কারণ মাতারবাড়ি পুরোপুরি ভারত জাপান জোটের নিয়ন্ত্রণে চলে গেলে চীনের অধীনে থাকা পায়রা কিংবা মোংলা বন্দরের গুরুত্ব কমে যাবে। অর্থাৎ বাংলাদেশ এখানে 3টি বড় শক্তির মাঝখানে একটা সংবেদনশীল অবস্থানে দাঁড়িয়ে, যেখানে একটু ভুল পদক্ষেপ বড় ধরনের অর্থনৈতিক জটিলতা তৈরি করতে পারে। এখন আসল প্রশ্নে আসি, এই জোন থেকে সবচেয়ে বেশি লাভবান আসলে কে হবে? উত্তরটা এখনো স্পষ্ট, ভারত। কারণ বুঝতে হলে ভূগোল দেখতে হবে আমাদের। ভারতের উত্তর পূর্বাঞ্চলে 7টি রাজ্যে এতদিন শুধু একটা সরু করিডোর, শিলিগুড়ি করিডোরের উপরেই নির্ভরশীল ছিল। এই পথে পণ্য পরিবহন সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। মাতারবাড়ি যদি চালু হয়, সেক্ষেত্রে ভারতের সেই উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এখান দিয়ে অনেক কম খরচ এবং কম সময়ে পণ্য আমদানি রপ্তানি করতে পারবে।
সস্তা কাঁচামাল এনে বাংলাদেশের সস্তা শ্রম ব্যবহার করে পণ্য তৈরি করে সরাসরি আসিয়ান বাজারে পাঠানো যাবে। এক অর্থে মাতারবাড়ি হয়ে উঠতে যাচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অর্থনীতির একটা লাইফলাইন, কিন্তু দাঁড়িয়ে আছে বাংলাদেশের মাটিতে। প্রিয় দর্শক, এবার আসি টাকার হিসেবে। মাতারবাড়ি বন্দরের প্রথম ধাপে অনুমোদিত ব্যয় ছিল 17,000 কোটি টাকা, যার সিংহভাগ আসবে জাপানি ঋণ হিসেবে। কিন্তু পুরো মহেশখালী মাতারবাড়ি উন্নয়ন পরিকল্পনার আওতায় আগামী 30 বছরে খরচ হবে প্রায় 60 থেকে 65 বিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় 7 লাখ কোটিরও বেশি। জাপানি ঋণের তুলনামূলক সুদ হার কম আর রেয়াতকালও দীর্ঘ, কিন্তু এখানেই আসল ঝুঁকি। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন চলতে থাকলে এই তথাকথিত সহজ শর্তের ঋণও কার্যত একটা সময়ে বোমায় পরিণত হতে পারে। আরও চিন্তার বিষয় হলো 2026 থেকে 2030 সালের মধ্যে রূপপুর মেট্রো রেল, কর্ণফুলী টানেলের মতো আরও অনেক মেগা প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হয়ে যাবে। মাতারবাড়ি যদি তখনও নিজে থেকে ডলার আয় করতে না পারে, তাহলে দেশের রিজার্ভ আর টাকার মানের উপর বড় চাপ তৈরি হতে পারে। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর ঠিক এই ভুলের শিকার হয়েছিল। প্রত্যাশিত জাহাজ চলাচল না পাওয়ায় চড়া সুদের ঋণ শোধ করতে না পেরে শেষমেশ এই বন্দরটি 99 বছরের জন্য চীনকে লিজ দিতে বাধ্য হয় শ্রীলঙ্কা। মাতারবাড়ির জন্য এটা একটা স্পষ্ট সতর্কবার্তা। 2026 সালের 16 জুন সরকারের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি মাতারবাড়ি বন্দরের পাশে 300 একর জমিতে ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার নীতিগত অনুমোদন দিয়েছে। সঙ্গে চট্টগ্রাম বন্দরের কাছে আরও একটি জোনের পরিকল্পনাও অনুমোদিত হয়েছে। কাগজে কলমে এই জোন পরিচালনা করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, কিন্তু বাস্তবতা হলো কাস্টমস প্রযুক্তি, বন্দর ব্যবস্থাপনা আর আন্তর্জাতিক লজিস্টিক নেটওয়ার্কের নিয়ন্ত্রণ মূলত থাকবে জাপানি প্রতিষ্ঠান আর আন্তর্জাতিক বন্দর পরিচালনা সংস্থার হাতে। সঙ্গে ভারতের বাণিজ্যিক প্রভাব থাকছে। অর্থাৎ বাংলাদেশের ভূমিকা অনেকটা জমিদাতার মতো হয়ে দাঁড়াতে পারে, যে শুধু ভাড়া বা ফি আদায় করবে। আর দেশের কাস্টমস ব্যবস্থার ধীর গতি আর আমলাতান্ত্রিক জটিলতা যদি এখানেও বহাল থাকে, তাহলে আন্তর্জাতিক শিপিং লাইনগুলো সহজেই সিঙ্গাপুর কিংবা কলম্বোর দিকে ঝুঁকে যেতে পারে। মাতারবাড়ি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ, কিন্তু শুধু আবেগ দিয়ে এগুলো চলবে না। শেষমেশ ঋণের কিস্তি শোধ হয় ডলার দিয়ে। ভারত এখান থেকে তার উত্তর পূর্বাঞ্চলের জন্য সবচেয়ে বড় সুবিধা নেবে, এটা প্রায় নিশ্চিত। কিন্তু বাংলাদেশকে টিকে থাকতে হলে বিনিময়ে নিজের জন্য পাকা শর্ত আদায় করতে হবে। ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার, জোনের কারখানায় দেশীয় কাঁচামাল ব্যবহারের বাধ্যবাধকতা আর বন্দর পরিচালনায় নিজেদের জনবলের দক্ষতা তৈরি করা, তা না হলে মাতারবাড়ি হতে পারে আমাদের হাতে গড়া অন্যের সস্তা একটা করিডোর, আর আমরা থেকে যাব ঋণের খাতা হাতে বসে থাকা এক দর্শক জাতিতে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, মাতারবাড়ি বাংলাদেশের জন্য কি আশীর্বাদ নাকি এটি ঝুঁকি? আপনার মতামত জানাতে পারেন আমাদের। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদনটি যদি আপনার কাছে ভালো লাগে তবে শেয়ার করার আন্তরিক অনুরোধ রইল, আর দেশ সমাচারের সাথে থাকারও আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরে বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।